স্পেনে থাকা লিওনেল স্ক্যালোনির পরিবার নিরাপদে ছিল তো? ফাইনালের মতো একটা ম্যাচে মেসির পরিবারের একটা মেম্বার নাই। মাত্র 20 সেকেন্ডের একটা ভিডিও, যা এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবচাইতে বড় আলোচনার কেন্দ্রবিন্দু। ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশনের থেকেও এই আলোচনাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। কি এমন সেই ভিডিও? বিশ্বকাপ ম্যাচ ফাইনাল শুরু হওয়ার আগে যখন ড্রেসিং রুম থেকে প্লেয়াররা বেরিয়ে মাঠের উদ্দেশ্যে যায়, সেই সময় লিওনেল মেসির কিছু বার্তা। লিওনেল মেসি সেই সময় বলছিল, যা হবার হয়েছে তোমরা সবাই ভুলে যাও, এখন আমাদের খেলার দিকে মনোযোগ দিতে হবে, যা হবার হয়েছে তোমরা সব কিছু ভুলে যাও, বাকি সব পরে দেখা যাবে। এই কথাগুলো লিওনেল মেসি নিজের মুখে বলেছে, এইটা একদম ট্রু, এইটা সত্য। এটা টানেল দিয়ে বের হওয়ার সময় লিওনেল মেসির মুখ থেকে বলতে শোনা যায়, যে এই ভিডিওটা পরবর্তী সময় প্রকাশ হয়েছে, অর্থাৎ ফাইনাল শেষ হওয়ার পরে এটা প্রকাশ হয়েছে। আর এই ভিডিওটা নিয়ে চলছে এখন নানা জল্পনা কল্পনা। আমার মতামত অনুযায়ী সেখানে ড্রেসিং রুমে দুইটা জিনিস হতে পারে। প্রথমটার কথা যেটা বলতে চাচ্ছি সেটা এখনও পর্যন্ত কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু সেকেন্ড যেটার কথা বলতে চাচ্ছি সেটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আমি প্রথম থেকে বলি। ফার্স্ট যে কারণটা আমার মনে হয়েছে পার্সোনালি, ড্রেসিং রুমে মারামারি হইতে পারে। সেখানে ইনজো ফার্নান্দেজ অথবা লাউতারো মার্টিনেজ অথবা লিসান্দ্রো মার্টিনেজ, যে কারোর মধ্যে মারামারিটা হইতে পারে। কেননা ইতিপূর্বে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে অথবা এসি মিলানে অথবা অন্যান্য যে কোনো ড্রেসিং রুমের কথা বলেন, টুকটাক কম বেশি কিন্তু এই জিনিসগুলো ঘটে, যে ড্রেসিং রুমের মধ্যে প্লেয়ারদের মারামারি হয়। এটা যদিও সাধারণত বাইরে প্রকাশ হয় না, কিন্তু সাম্প্রতিক সময় গত সিজনের লাস্টের দিকে আমরা দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদে চুয়ামেনি ভার্সেস ভালভার্দে মারামারিটা কিন্তু ব্যাপকভাবে প্রকাশ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা ঘটে প্রায় কোনো না কোনো ক্লাবে হয়ে যায়, কিন্তু এই জিনিসটা প্রকাশ হয় না। আর সেই জিনিসটা আমরা রিয়াল মাদ্রিদে প্রকাশ পেতে দেখেছি। আর আর্জেন্টিনার কথা যদি বলতে চাই, তাদের ভাই টিমের যে কম্বিনেশন, এটা খুব ভালো। তাদেরকে আইডোলজির জায়গায় রাখা যায়, কেননা সবাই এক্সাম্পল হিসাবে বলে যে আর্জেন্টিনার টিমের কম্বিনেশনটা একবার দেখো। অন্যান্য টিম গোছানোর ক্ষেত্রে অনেকে এই এক্সাম্পল দেয়, এক্সাম্পল হিসেবে আর্জেন্টিনাকে ব্যবহার করে। সেখানে আর্জেন্টিনার যদি প্লেয়ারদের মধ্যে মারামারি হয়, তাহলে এটা খুব রেয়ার একটা বিষয় হবে তাদের জন্য, কেননা তারা খুব গোছানো টিম খেলে, তারা প্রায় সেম স্কোয়াড প্রতিবার ঘোষণা করে। আর এই কারণে তাদের মধ্যে মারামারি বিভেদ এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু 1% সম্ভাবনা তো আছে। আর দ্বিতীয় যে পসিবিলিটি আমার পার্সোনালি মনে হয়েছে, সেইটা হলো দুর্নীতি অথবা জীবন নিয়ে কোনোভাবে বেরিয়ে আসা। কেননা সব কিছু শুরু হয়েছিল ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যেই ম্যাচটা উইন হয়েছিল, সেই ম্যাচে একটা ব্যানার, সেই ব্যানারে কি এমন লেখা ছিল, লাস মালভিনেস সন আর্জেন্টিনা, যেখানে একটা দ্বীপের কথা উল্লেখ করা হয়েছে। আর এইটা সরাসরি মাঠের মধ্যে রাজনীতি ঢোকানো হয়েছে। এটা আমি একদম সমর্থন করি না যে মাঠের মধ্যে রাজনীতি ঢোকানো হোক, দেশের কোনো কিছু, এটা একটা দ্বীপের কথা বোঝানো হচ্ছে। আর আমি এটা একদম পছন্দ করি না যে মাঠের মধ্যে কেন রাজনীতি ঢোকানো হবে। এখান থেকে শুরু হয়েছিল মোটামুটি সব কিছু। আর আপনি একটা প্রশ্ন করতে পারেন যে মাঠের মধ্যে এরকম ব্যানার কিভাবে প্রবেশ করলো, এটা তো প্লেয়াররা আনে নাই। এটা হচ্ছে একটা ফ্যান তার হোটেল রুমের যেই বিছানার চাদর থাকে, সেই চাদরটা কোনোভাবে মাঠে ঢুকাইছে, অ্যান্ড সেইটা হচ্ছে যে চেকপোস্টে চেক পড়ে নাই, সে যেইভাবেই হোক নিজের ট্যালেন্টের মাধ্যমে মাঠে ঢুকাইছে, অ্যান্ড দেন এইটা সে মাঠের মধ্যে প্লেয়ারদের হাতে দেয়, অ্যান্ড প্লেয়াররা সেইটা নিয়ে মানে ম্যাচ উইন হওয়ার পরে সেলিব্রেশনের জায়গায় সেখানে সেই ব্যানারটা দিয়ে তারা ছবি তোলে। তারপরে আরেকটা জিনিস বলতে হয়, ক্রিশ্চিয়ান রোমেরো, যাকে আপনারা কুটি রোমেরো নামেও অনেকে চিনতে পারেন, সেই ব্যক্তিটা যখন ট্রাম্পের সামনে যায়, অর্থাৎ বর্তমান সময়ে মুসলিমদের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যাকে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সামনে যখন সে পৌঁছায়, তখন তার সাথে হাত মেলায় নাই অ্যান্ড সাক্ষাৎ করে নাই, সে তাকে স্কিপ করে সামনে চলে যায়। তারপরে আরেকটা বিষয় দেখা যায়, লাউতারো মার্টিনেজকে পুরো ম্যাচে একবারও ক্যামেরা হাইলাইট করে নাই, সে মানে একটা সেকেন্ডের জন্য স্ক্রিন টাইম পায় নাই পুরো ম্যাচের মধ্যে। আরেকটা জিনিস বলতে হয়, লিসান্দ্রো মার্টিনেজ, যে কিনা মানে এর আগে আমরা দেখতে পাইছি তার পা থেকে রক্ত পড়তেছিল, সে তারপরও মাঠ ত্যাগ করে নাই ভাই। আর সে কি একটা হ্যামস্ট্রিংয়ের ইনজুরি দেখায় তাকে মাঠ থেকে তোলা হয়েছে, বা সে নিজের ইচ্ছায় উঠছে। এইটা আমি ভাই বিলিভ করতে পারতেছি না যে লিসান্দ্রো মার্টিনেজের মতো প্লেয়ার সামান্য একটা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সে জাতীয় দলের জার্সিতে উঠে যাচ্ছে মাঠ থেকে। ভাই এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, এটা কেন হচ্ছে। আবার সে যখন মাঠের বাইরে চলে এসেছে, সে আবার নর্মাল র্যান্ডমভাবে হাঁটা শুরু করে দিয়েছে। অ্যান্ড স্বাভাবিকভাবে আপনি একটা জিনিস ভেবে দেখতে পারেন যে লিওনেল স্ক্যালোনি তার টিমমেটদের সাথে কতটা ফ্রেন্ডলি, কিন্তু সে যখন এসে বেঞ্চে বসেছে,
তখন লিওনেল স্ক্যালোনি একটা সেকেন্ডের জন্য লিসান্দ্রো মার্টিনেজের সাথে কথা বলে নাই, বা সে এই জিনিসটা নর্মাল ভেবে নিছে। যদি সে সত্যি ইনজুরি হয়ে থাকতো তাহলে লিওনেল স্ক্যালোনি তার সাথে গিয়ে সাক্ষাৎ করতো, তাকে উৎসাহ দিত, কিন্তু সেই রকম কিছুই আমরা দেখতে পাই নাই। আর তারপরে আরেকটা জিনিস বলতে হয়, এইটা সম্বন্ধে আমি বেশি কথা বলবো না, এইটা আপনারা জাজ করবেন। স্পেনে থাকা লিওনেল স্ক্যালোনির পরিবার নিরাপদে ছিল তো? ফাইনালের মতো একটা ম্যাচে মেসির পরিবারের একটা মেম্বার নাই, তার ছেলেরা কেউ নাই, তার গার্লফ্রেন্ড নাই, কেউ নাই ফাইনালের মতো একটা ম্যাচে। আচ্ছা, এত সব কিছু বাদ দিলাম, পুরো ম্যাচে মাঠে বসে খেলা দেখা দিয়াগো সিমিওনে, সে কোথায় ছিল? সেও তো মাঠে ছিল না। অন্যদিকে যদি স্পেনের কথা বলেন তাহলে সেখানে স্পেনের ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়াররা, এক্স প্লেয়াররা সেখানে মাঠে উপস্থিত ছিল। আর আর্জেন্টিনার ক্ষেত্রে কেউ ছিল না, আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত মাঠে ছিল না ভাই, যার মাঠে বসে খেলা দেখার কথা ছিল। এরকম হাজারটা অজুহাত দিলেও কোনোভাবেই স্পেনের এত ভালো পারফরমেন্সকে অস্বীকার করা সম্ভব না। কেননা স্পেন পুরো ম্যাচে যেইভাবে ডমিনেট করে গেছে, তাদের ডিফেন্সিভ লাইন, তাদের মিডফিল্ড, তাদের অ্যাটাকার, প্রত্যেকটা পজিশন ভালো ছিল, কিন্তু শুধু একটা বাধা ছিল, সেটা হচ্ছে ইমিলিয়ানো মার্টিনেজ, যার কারণে আর্জেন্টিনা স্পেনের কাছে হিউমিলেট হতে পারে নাই। মানে একটাই কারণ যে আর্জেন্টিনা স্পেনের কাছে হিউমিলেট হয় নাই, সেটা হচ্ছে ইমিলিয়ানো ডিবু মার্টিনেজ। এছাড়া আপনারা যত অজুহাত বের করেন কোনোটাই কাজে আসবে না, কোনো কিছুতেই লাভ হবে না। আপনারা যতভাবে স্পেনকে ছোট করার চেষ্টা করেন, স্পেন আরও তত উপরে চলে যাবে। লাইক 2010 সালের মতো স্পেন আবার উপরে উঠে যাওয়ার মতো একটা অবস্থা হবে। হয়তোবা এই জিনিসটা থাকতে পারে 30 বিশ্বকাপের আগ পর্যন্ত, আমি যদি ভুল না করি, অথবা সর্বোচ্চ ইউরো পর্যন্ত। আর আরেকটা জিনিস কি, আর্জেন্টিনা বেশ অনেক দিন যাবৎ নন স্টপ ভালো পারফরমেন্স করে যাচ্ছে, অ্যান্ড ভালো পারফরমেন্স করার সাথে সাথে তারা মানে ফাইনাল ম্যাচ খেলতেছে, চ্যাম্পিয়ন্স হচ্ছে আফটার 2021 সিজন থেকে। মানে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আর্জেন্টিনা অনেকগুলো ফাইনাল খেলেছে অ্যান্ড অনেকগুলো শিরোপাও জিততে পেরেছে, তার মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ ইনক্লুডেড। আর এত সব ফাইনাল খেলার দ্বারা, ট্রফি জেতার মাধ্যমে তাদের অনেক পরিমাণে ফ্যান বেড়ে গেছে, আর ফ্যান বাড়ার সাথে সাথে তাদের হেটার্সও অনেক বেড়ে গেছে। আর এটা স্বাভাবিক, যেই দলের ফ্যান বেশি সেই দলের হেটার্সও বেশি, এটা খুব বেশি স্বাভাবিক। আর এই কারণেই হয়তো বা মানে হেটার্স বেশি হওয়ার কারণে তাদেরকে অনেক দিক থেকে তারা হারলে অনেক মানে বিভিন্ন দেশ খুশি হয়, বা তারা বিভিন্নভাবে হিউমিলেট হইলে অপোনেন্ট যারা হেটার্স যারা আছে তারা অনেকভাবে খুশি হয়, এইটাও হইতে পারে। সো গাইজ, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা ফেয়ার ছিল কি না। আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে স্পেন যে তাদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপটা উইন হয়েছে সেইটা ফেয়ার কি না। সো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।